নেশাময় তোমার আসক্তি। সানা শেখ। পর্ব ৪। সকালবেলা মুরগি রান্নার সময় আইরিন খেয়াল করে ওর শাশুড়ি মা মুরগির মাংস থেকে মুরগির চামড়া, গিলা, কলিজা, পা, মাথা, ডানা আর লাস্ট পিসটা আলাদা করে রাখছেন। এমন করতে দেখে আইরিন বলে, মা ওগুলো আলাদা করছেন কেন? লাকি এগুলো খায় না। একসাথে রান্না করে পরে উঠিয়ে আলাদা করে রাখলেই তো হয়। যদি দেখে বা বুঝতে পারে একসাথে রান্না করা হয়েছে তাহলে এই মাংসই খাবে না। কেন খাবে না? ওর নাকি ঘৃণা লাগে। ওহ, এইটুকু কি এখন আলাদা রান্না করতে হবে? না, ফ্রিজে আরও আছে। আপনার ছেলে আর কি কি বেছে খায়? অনেক কিছু। এই ছেলেকে নিয়ে আমার যত যন্ত্রণা হয়েছে। এটা খাবো না, সেটা খাবো না, এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না। ঢ্যাঁড়স, পুঁই শাক, কচুর লতি এগুলো দুই চোখে দেখতে পারে না। ছোটবেলা থেকেই এসব খায় না। এগুলো পিছলা পিছলা, সেজন্য ওর কাছে নাকি ঘৃণা লাগে। অনেক মাছ, সবজি খায় না। আইরিন শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। লাউ শাক চুলায় দিয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, ফ্রিজে মুরগির গিলা কলিজা আছে না, ওগুলো বের করুন, রান্না করি। ফারজানা তালুকদার ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখেন। আইরিন নিজ হাতে লাউ শাক ভাজি, ডিম ভুনা, মুরগির মাংস, মুসুর ডাল আর মুরগির গিলা কলিজাগুলো রান্না করে। রাইস কুকারে ভাত দিয়েছিল। সবকিছু বাটিতে ঢেলে ঢেলে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে নিজ হাতে। শাশুড়ি মাকে শ্বশুরের কাছে পাঠিয়ে দিয়েছে। সকালের খাবার খেয়েই আফসার তালুকদার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বাড়ির সবাই একসাথেই খাবার খেতে বসে। খাওয়ার মাঝখানে আইরিন নিজের প্লেটে মাংসর বদলে গিলা, কলিজা, চামড়া, ডানা তুলে নেয়। আদনান ঘাড় কাত করে আইরিনের প্লেটের দিকে তাকায়। ওর পাশেই খেতে বসেছে আইরিন। আফসার তালুকদার চামচে মাংস তুলে আইরিনের প্লেটের দিকে এগিয়ে দিয়ে বলেন, ওগুলো নিচ্ছ কেন? এগুলো নাও, প্লেট এদিকে আনো। আইরিন এক খণ্ড গিলা হাতে তুলে নিয়ে হাসি মুখে বলে, আব্বা, মাংসর চেয়ে এগুলোই আমার বেশি পছন্দ। এগুলোর স্বাদ একদম অন্যরকম, আমার অনেক বেশিই পছন্দ এগুলো। এত পছন্দ তোমার? এগুলো বাজারে আলাদা কিনতে পাওয়া যায়, রবিনকে বলবো, ও এনে দেবে। আইরিন খুশি মনে দুদিকে মাথা নাড়ায়। আদনান নাক মুখ কুঁচকে আইরিনের দিকে তাকিয়ে আছে। আইরিন ওকে দেখিয়ে দেখিয়ে গিলার খণ্ডটা মুখে পুরে দেয়। মুরগির লাস্ট পিসটা তুলে কচকচ করে চিবিয়ে খায়। মূলত আদনানকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে এভাবে। আদনানকে তাকিয়ে থাকতে দেখে এক খণ্ড গিলা তুলে দেখিয়ে ইশারায় বোঝায় খাবে কিনা। আদনান নাকমুখ কুচকে চোখ সরিয়ে নিজের প্লেটের দিকে তাকায়। খাওয়া শেষ করে আফসার তালুকদার বাড়ি থেকে বেরিয়ে যান ঢাকার উদ্দেশ্যে। আইরিন রুমে চলে আসে। একটু পর আদনান আসে রুমে। ফ্রেশ হয়ে তৈরি হয়ে নেয় ঘাটে যাওয়ার জন্য। বালুর ঘাটে নাকি কি একটা ঝামেলা হয়েছে গতকাল। ফিটফাট হয়ে আইরিনের সামনে এসে দাঁড়ায়। কড়া পারফিউমের ঘ্রাণটা আইরিনের ভীষণ ভালো লাগে। সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ফোন থেকে মুখ তুলে আদনানের মুখের দিকে তাকায়। কপাল ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? নিজেকে খুব বেশি চালাক মনে করো? এমন মনে হলো কেন? খাবার টেবিলে বসে তুমি ইচ্ছে করে ওই সব খাচ্ছিলে, তাই না? অদ্ভুত তো, ছোটবেলা থেকেই আমি খাই, আমার ভীষণ পছন্দের গিলা, কলিজা আর লাস্ট পিসটা। জানি তো কি ভেবে আমাকে দেখিয়ে দেখিয়ে খেলে। কি ভেবে খেলাম?
যেন এই ঠোঁটে আমি চুমু না খাই। তালুকদার আফসানা আইরিন, তুমি এখনো আমাকে চেনোনি। ওই সব খেলেই কি আমি চুমু খাওয়া ছেড়ে দিব নাকি? আমি তো ওই সব খাবো না, খাবো চুমু। এই যে এইভাবে। আইরিনের মাথাটা খপ করে ধরে টপাটপ বেশ কয়েকটা আলতো চুমু খায়, তারপর দীর্ঘ এক চুম্বনের পর ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আইরিনের মুখ রাগে লাল হয়ে গেছে। এভাবে তাকিয়ে কোনো লাভ নেই। তুমি এভাবে তাকালে আমার আরো বেশি আদর আদর পায়। লজ্জা হওয়া উচিত, অসভ্য লোক একটা। যখনই দেখো শুধু সুযোগের অপেক্ষায় থাকে। আদনান আবার ধরার জন্য উদ্যত হতেই আইরিন সরে গিয়ে বালিশ তুলে আদনানের গায়ে বাড়ি মারে। আদনান বালিশ ধরে ফেলে। বালিশ টেনে নিয়ে আইরিনকে ধরতে গেলে আইরিন খাটের অপর পাশে চলে যায়। তোলা রইল, ফিরে এসে হিসেব বুঝে নিব। আপনি ফিরে আসার আগেই আমি চলে যাব এই বাড়ি থেকে। সুইটহার্ট, এমন কথা বলে না। আমার অনুমতি ছাড়া তুমি এই বাড়ির বাইরে এক পাও রাখতে পারবে না। বিশ্রাম করো, বিকেলে দেখা হচ্ছে। আদনানের হাসি মুখ দেখে আইরিনের গা জ্বলে ওঠে। আদনান সরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় বাইকের চাবি নেয়ার জন্য। ড্রেসিং টেবিলের আয়নায় চোখ পড়তেই বড় বড় চোখ করে তাকায় আইরিনের দিকে। অবাক হওয়ার ভান ধরে বলে, আদর করতে চাও বললেই হতো, আমি চুপচাপ গিয়ে তোমার সামনে ভদ্র ছেলের মতো বসে যেতাম। আদর করার নামে একই অত্যাচার করেছ আমার মতো অবলা ছেলেটার উপর। এই অবস্থায় বাইরে গেলে তো সবাই বুঝে যাবে বউ আমাকে হেব্বি আদর করে ছেড়ে দিয়েছে। রাগে আইরিন যেন ব্লাস্ট হয়ে যাবে এখন। এমন নাটকবাজ ধরিবাজ ছেলে ইহ জগতে বোধহয় দ্বিতীয় জন নেই। অসভ্য অভদ্র লোক একটা। কি সুন্দর করে ওর ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। আদনান আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণ ধরে শার্ট আর চুলগুলো ঠিক করেছিল, সব শেষ। ইস্ত্রি করা শার্টটা ইন করে পড়েছিল। আইরিন চেখু মোছে শার্ট উপরের দিকে তুলে ফেলেছে, কুচকে মুচকে শেষ। চুলগুলো হেয়ার জেল দিয়ে সেট করেছিল, চুলগুলো টেনে টুনে এলোমেলো করে দিয়েছে। গায়ের শার্ট খুলে আরেকটা বের করে পরে নেয়, ইন করে। চুলগুলো আবার সেট করে নেয়। পারফিউম লাগিয়ে বাইকের চাবি, হেলমেটটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। আসার আগে অবশ্য আইরিনকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে এসেছে। আদনানের বিকেলে আসার কথা থাকলেও দুপুরেই ফিরে আসে বাড়িতে। রুমে এসে দেখে আইরিন ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকতে দেখে আর ডিস্টার্ব করে না। গোছল করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয় বাকি তিনজনের সাথে। ফারজানা তালুকদার আইরিনকে ডাকতে চাইলেও আদনান ডাকতে দেয় না, ঘুমিয়েছে ঘুমিয়ে থাকুক, পরে উঠে খাবে। খাওয়া শেষ করে রুমে ফিরে আসে। ডোর ভিজিয়ে দিয়ে আস্তে ধীরে খাটে উঠে শুয়ে পড়ে। খুব সাবধানে আইরিনকে নিজের বাহু বন্ধনে আনে যেন ঘুম না ভেঙে যায়। আইরিনের ঘুম ভারী, একবার গভীর ঘুমে বিভোর হলে দিন দুনিয়া হুঁশ থাকে না আর। আদনানের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে একটি নড়েচড়ে নিশ্চুপ হয়ে যায়। বিয়ের পর থেকে একটা রাত ভালোভাবে ঘুমোতে পারেনি। জোহরের নামাজ আদায় করার সময় ঘুম জেকে বসেছিল। নামাজ শেষ করেই ঘুমিয়ে পড়েছে। আইরিনকে জড়িয়ে ধরে রেখে আদনান নিজেও ঘুমিয়ে যায় অল্প সময়ের মধ্যে। আইরিনের ঘুম ভাঙে 3:30টার পর। নড়াচড়া করতে গেলে বুঝতে পারে কেউ জড়িয়ে ধরে রেখেছে। ফট করে চোখ মেলে তাকায়। মুখ তুলতেই আলো আধারে আদনানের ঘুমন্ত চেহারা দেখতে পায়। আদনানকে দেখে আইরিন ভাবে স্বপ্ন দেখছে। চোখ বন্ধ করে আবার তাকায়। মাথা এগিয়ে নিয়ে আদনানের বুকে ঠেকিয়ে দেখে স্বপ্ন না সত্যি সত্যিই আদনান। দ্রুত মাথা সরিয়ে নেয় বুক থেকে। আদনান তো বলেছিল বিকেলে আসবে,
তাহলে এখনই চলে এসেছে কেন? আদনানের হাত পা সরিয়ে দিয়ে উঠে বসার চেষ্টা করে। নড়াচড়ায় আদনানের ঘুম হালকা হয়ে আসে। আইরিনকে টেনে শক্ত করে জড়িয়ে ধরে আবার নিশ্চুপ হয়ে যায়। আইরিন আদনানের বাহু বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ছটফটিয়ে ওঠে। ছাড়ুন আমাকে, উঠতে দিন। আদনান ঘুম ঘুম চোখ দুটো জোর করে টেনে তুলে কোনো মতে তাকায়। আবার বন্ধ করে নিয়ে ঘুম জড়ানো গলায় বলে, উঠতে হবে না, শুয়ে থাকো। খিদে পেয়েছে, খাবো। ছেড়ে দেয় আদনান, দুপুরে যে খায়নি ভুলেই গিয়েছিল। আইরিন খাট থেকে নেমে বাথরুমে প্রবেশ করে। আজকে আদনান আর আইরিন যাবে শেখ বাড়িতে। আইরিনের বড় মামা, নানা আর মামাতো বোন শেফা এসেছে ওদের দুজনকে নেয়ার জন্য। খাওয়া দাওয়া হয়েছে সকলেরই। আদনান মামা আর নানা শ্বশুরের সাথে কথা বলছে। আইরিন রুমে এসে সুটকেস গুছিয়ে নিয়ে তৈরি হচ্ছে। আইরিন তৈরি হতে হতেই আদনান রুমে আসে। অল্প সময়ের মধ্যে নিজেও তৈরি হয়ে নেয়। রুম থেকে বের হওয়ার সময় দেখে আইরিন সুটকেস নিয়ে বের হচ্ছে। কপাল ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, সুটকেস নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাব? বাড়িতেই তো যাচ্ছি। সুটকেস নিয়েছ কেন? তো কাপড় চোপড় কিসের মধ্যে নিব? কাপড় চোপড় নেবে কেন? কাপড় চোপড় না নিলে পরব কি? পরেই তো যাচ্ছ। এখন পরে যাচ্ছি, আগামীকাল গোছল করে পরব না? আপনি পরবেন না? আপনার তো লজ্জা শরমই নেই, কাপড় ছাড়াও থাকতে পারবেন। একদম ফালতু কথা বলবে না। এখন যাব রাতটা থেকে, আগামীকাল সকালেই চলে আসব। আপনি চলে আসলে আসবেন, কিন্তু আমি আসব না। বললেই হলো। আমি বউ ছাড়া এক রাতও থাকব না। বউ ছাড়া এক রাত থাকা জেলখানায় 10 বছর বন্দি থাকার সমান। আমি এত কোন বয়সে এত বড় শাস্তি ভোগ করতে চাই না সুইটহার্ট। বললেই হলো। আমি বউ ছাড়া এক রাতও থাকব না। বউ ছাড়া এক রাত থাকা জেলখানায় 10 বছর বন্দি থাকার সমান। আমি এত কম বয়সে এত বড় শাস্তি ভোগ করতে চাই না সুইটহার্ট। আইরিন বিরক্ত হয়ে রাগে গজগজ করতে করতে সুটকেস টেনে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। পেছনে পেছনে দ্রুত পায়ে এগিয়ে যায় আদনান। মৃদু স্বরে ডাকে, সুইটহার্ট দাঁড়াও, আমি কিন্তু বউ ছাড়া এক রাতও থাকব না বলে রাখলাম। আইরিন কিছু বলে না, পেছনে ফিরে তাকায়ও না। নিচে নেমে এসে আদনান নিজের পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে বলে, আইরিন সুটকেস নিয়ে যাচ্ছে কেন? রেশমা তালুকদার বলেন, কাপড় চোপড় না নিলে গিয়ে পরবা কি? নানা শ্বশুরের লুঙ্গি? এখন যাব, আগামীকাল সকালে চলে আসব। আমজাদ শেখ বলেন, তোমাদের দুজনকে 3 দিন থাকতে হবে আমাদের বাড়িতে। 3 দিন থাকতে হবে, এটা নিয়ম? রেশমা তালুকদার বলেন, হ। আজকে যাবা, মাঝখানে 2 দিন থেকে চলে আসবা। এসব উল্টা পাল্টা নিয়ম কে বানিয়েছে? এখন যাব, রাতটুকু থেকে সকালে খেয়ে চলে আসব। ফারজানা তালুকদার বলেন, সব কিছুতেই তোমার জেদ না করলে হয় না? বড়রা যা বলছে চুপচাপ শোনো। অনেক কথা খরচের পর তালুকদার বাড়ি থেকে বের হয় 5 জন। শেখ বাড়ির উঠোনে এসে দাঁড়াতেই বাড়ির ভেতর থেকে সবাই এগিয়ে আসে। আদনান নিজের হাতে থাকা মিষ্টি, ফলমূলের প্যাকেটগুলো 2 মামি শাশুড়ির হাতে তুলে দিতে দিতে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন মামুনিরা? দুজনেই হেসে সালামের জবাব দিয়ে আলহামদুলিল্লাহ বলেন। বাকিদের সাথে কুশল বিনিময় করে সকলের সাথে ভেতরে আগায়। আইরিন বোরকা হিজাব খোলার জন্য নিজের রুমের দিকে এগিয়ে যায়, ওর সাথে শেফাও সুটকেস টেনে নিয়ে এগিয়ে যায়। আদনান সোফায় বসে চোখ মুখ গুরুগম্ভীর করে রেখেছে। নাবিলা বেগম ফলমূলকে টে, মিষ্টি, জুস, পানি নিয়ে আসেন আদনানের জন্য। ট্রে সমেতটি টেবিলের ওপর রেখে আদনানের দিকে তাকিয়ে বলেন, নাও বাবা, খাও। আদনান সকলের মুখের দিকে তাকায় একবার। বাড়ি থেকে খেয়েই তো আসল, এখন এগুলো কিভাবে খাবে? এখন কিছু খাবো না মামনি। খেয়েই তো বাড়ি থেকে বের হয়েছি। কোনো না শুনব না।
শেফার ভাই শোয়েব বলে, এত রাস্তা আসলে আসতে আসতে খিদে পায়নি তোমার? শোয়েবের কথা শুনে উপস্থিত সকলের মুখ মুচকি হাসি দেখা যায়। আদনান শাহ লার দিকে তাকিয়ে বলে, 2 মিনিটের রাস্তাও না, এইটুকু রাস্তা আসতে আসতে খিদে পেয়ে যাবে? পাবে না? উহু, আমার তো পায়। এক রুম থেকে আরেক রুমে যেতে যেতেই আমার খিদে পেয়ে যায়। তুমি আমার কাছে আসো। শোয়েব এগিয়ে আসে আদনানের কাছে। আদনান ওকে নিজের পাশে বসায়। কাটা চামচ দিয়ে একটা মিষ্টি তুলে শোয়েবের মুখের সামনে ধরে বলে, হা করো। শোয়েব 2 হাতে মুখ চেপে ধরে বলে, আমি মিষ্টি খাই না, মিষ্টি খেলে বমি আসে। মুখের সামনে থেকে হাত সরিয়ে হা করো। না, আম্মু। আদনান ছেড়ে দেয় শোয়েবের হাত। নিজে অল্প অল্প খাওয়ার পাশাপাশি সকলকে খাওয়ায়। আইরিনের জন্য আগেই একটা ছোট প্লেটে সবকিছু তুলে রেখেছিল অল্প অল্প করে। প্লেটটা হাতে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সবাই পেছনে থেকে তাকিয়ে দেখে আদনানের চলে যাওয়া। প্রথমে কেউ বুঝতে পারছিল না আদনান কেন আলাদা প্লেটে তুলে রাখল, কিন্তু এখন স্পষ্ট বুঝতে পারছে। কুলসুম বেগম বলেন, আইরিনের ভাগ্যটা আসলেই অনেক ভালো। এমন জীবন সঙ্গী কয়জন পায়? ঠিক বলেছেন মা, আদনান মানুষ হিসেবে যেমনই হোক স্বামী হিসেবে অনেক ভালো। আইরিনকে অনেক ভালোবাসে। মানুষ হিসেবেও এখন ভালো হয়ে গেছে। শোয়েব বলে, লাকি ভাইয়ের মুখের যেই ভাষা, শুনলে অজ্ঞান হয়ে যাবে। শোয়েবের মা বলেন, তোর বাপ ভাইয়ের মুখের ভাষা বোধহয় অনেক ভালো। তালুকদারদের থেকে অনেক ভালো। আদনান রুমে এসে দেখে আইরিন রুমে নেই। প্লেটটা হাতে নিয়েই বেকনিতে উকি দেয়। দেখতে না পেয়ে মিষ্টি স্বরে ডাকে, সুইটহার্ট কোথায় তুমি? তখনই বাথরুম থেকে বেরিয়ে আসে আইরিন। আদনানকে প্লেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল ভ্রু কুঁচকে যায়। টাওয়েল দিয়ে হাত মুখ মুছতে মুছতে বলে, খেতে খেতে প্লেট নিয়ে রুমে চলে এসেছেন দেখছি। আদনান এগিয়ে বলে, খেতে না খাওয়াতে আসলাম। বউয়ের নানার বাড়িতে এসে বউকে রেখে খাবো এটা তো হতে পারে না, তাই না সুইটহার্ট? আইরিন হাত মুখ মোছা হতেই 1 খণ্ড আপেল তুলে ধরে মুখের সামনে। জান হা করো। খাবো না আমি। খাবে না? না। বুঝে কথা বলো কিন্তু। ছোলা কিভাবে খাইয়েছিলাম ভুলে গেছ? আপনি যাবেন আমার সামনে থেকে? আদনান দিকে মাথা নাড়িয়ে বলে, না, বউ যেখানে আমিও সেখানে। এখন ভালোভাবে খাবে নাকি? নাকি কি? খাবো না আমি। আদনান পর 2 খণ্ড আপেল মুখে পুড়ে চিবুতে শুরু করে। ওর ভাবসাব মোটেও স্বাভাবিক নয়। কিভাবে তাকিয়ে আছে আইরিনের দিকে, আইরিনের ইচ্ছে করছে চোখ দুটো কানা করে দিতে। আদনান প্লেট ড্রেসিং টেবিলের ওপর রাখতেই আইরিন দ্রুত 1 খণ্ড আপেল তুলে মুখে পুড়ে দেয়। আদনানের মুখের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলে, খাচ্ছি, এখন শান্তি হয়েছে? না, আমি খাওয়াতে পারলে শান্তি লাগত। আইরিন কটমট করে তাকিয়ে রইল। আদনান প্লেট থেকে মিষ্টি তুলে খাইয়ে দেয়। বাধ্য হয়েই খায় আইরিন, না খেলে এই অসভ্য লোক নিজের মুখেরটা খাইয়ে ছাড়বে আবার। এমন অভদ্র অসভ্য লোক আল্লাহর দুনিয়ায় দ্বিতীয়টা নেই আইরিন শিওর। প্লেটে যা যা ছিল সবকিছু আইরিনকে খাইয়ে তারপরেই ছাড়ে আদনান। আইরিন রেগে রুম থেকে বের হতে হতে বলে, খাওয়াতে খাওয়াতে মেরে ফেলুন আমাকে তাহলে যদি শান্তি হয় আপনার। জান তুমি না থাকলে আমার কাছে সবকিছুই অশান্তি লাগে। তুমিই আমার শান্তি, এই শান্তি কোনো দিন হারাতে চাই না সুইটহার্ট। আইরিন শুনতে পেলেও বলল না কিছু, চুপচাপ নিচে চলে যায়। আদনান হাত ধুয়ে এসে চিত হয়ে শুয়ে পড়ে খাটে। সিলিং এর দিকে তাকিয়ে বলে, আল্লাহ মায়া জিনিসটা এত ভয়ঙ্কর কেন? জীবনে যাকে দ্বিতীয়বার চোখের সামনে দেখতে চাইনি তার মা এত ভয়ঙ্করভাবে ফেললে। মাগরিবের নামাজ আদায় করে নানা শ্বশুর, মামা শ্বশুরদের সাথে শেখ বাড়িতে ফিরে আসে আদনান। ড্রয়িং রুমে আইরিন সহ বাকি সব নারীরা বসে আছে। আদনান সোফায় না বসে রুমের দিকে এগিয়ে যায়।
এত সব মহিলাদের মধ্যে বসে থাকা অস্বস্তির ব্যাপার। নাবিলা বেগম আইরিনকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করে বলেন, রুমে যা। আইরিন কপাল ভ্রু কুঁচকে বলে, কেন? আদনান এসেছে। তো কি হয়েছে? ও একা একা কি করবে রুমে? তুই যা ওর কাছে। পারবো না। কুলসুম বেগম বলেন, ভালো জামাই পাইছ তো ভালো লাগছে না। আইরিন রাগে দাঁতে দাঁত পিষে চাপা স্বরে বলে, আমি ভালো জামাই চেয়েছি? তোমার পেয়ারের লাকি ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করেছে, আমি ওকে চাইনি। কুলসুম বেগম আরও কিছু বলতে চাইলেন কিন্তু নাবিলা বেগম বলতে দেন না। আমজাদ শেখের ফোনে কল আসে। নাবিলা বেগম রুম থেকে ফোন এনে দেন আমজাদ শেখের হাতে। নাবিলা বেগমের চেহারা থমথমে হয়ে গেছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে আমজাদ শেখের চেহারাও থমথমে গম্ভীর হয়ে যায়। একবার তাকায় আইরিনের দিকে, আইরিন ওনার দিকেই তাকিয়ে আছে। আমজাদ শেখ কল রিসিভ করে কানে ধরেন। সালামের জবাব দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করেন। ওপাশ থেকে কি বলে কেউ শুনতে পায় না, এপাশ থেকে আমজাদ শেখ শুধু হু হা করছেন। আমজাদ শেখ নিজে কথা শেষ করে ফোন এগিয়ে দেন আইরিনের দিকে। আইরিন ফোন হাতে না নিয়ে মামার মুখের দিকে তাকিয়ে বলে, কে? কথা বল। আগে বলো কে কল করেছে? হান্নান। নাম শুনে আইরিনের চোখ মুখ শক্ত হয়ে ওঠে। মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলে, কথা বলবো না আমি। কেন কল করেছে? বলো ওনার মেয়ে রে গেছে জন্মের পরেই। একটা বার কথা বল। একটা শব্দও বলবো না। আমার বাবা মা দুজনেই রে গেছে আমার জন্মের সাথে সাথেই। তোমরা ছাড়া কেউ নেই আমার, ছিল না কোনো দিন। ফোনের অপর পাশে থাকা আইরিনের বাবা হান্নান তালুকদার মেয়ের সব কথাই শুনেছেন। কথাগুলো শুনে কষ্টও পেয়েছেন। বুঝতে পারছেন মেয়ে তার উপর ভীষণ অভিমান করে আছে। হান্নান তালুকদার মেয়ের নাম ধরে ডাকতে শুরু করেন। আমজাদ শেখ ফোন স্পিকারে দেন। হান্নান তালুকদারের গলার স্বর শুনে আইরিনের রাগ আরও বেড়ে যায়। রাগে হুঁশ জ্ঞান হারিয়ে গর্জন করে বলে, এই লোক আমার বাবা হতেই পারে না। তোমরা মামা হয়ে এত কিছু করতে পারলে সে বাবা হয়ে কেন একটা বার আমার কাছে আসেনি এত বছরেও? বাবারা এমন হয় না, সে আমার বাবা না। ফোন সরাও আমার সামনে থেকে নয়তো ফোন ভেঙে ফেলব আমি। আমজাদ শেখ কল কেটে দেন। আইরিন রাগে ফোঁস করতে করতে সোফা ছেড়ে উঠে রুমের দিকে এগিয়ে ধূপধাপ শব্দ তুলে। ড্রয়িং রুমে উপস্থিত সকলে আইরিনের যাওয়ার পথে তাকিয়ে রইল। আইরিন রুমে এসে দেখে আদনান বাথরুম থেকে বের হচ্ছে। আইরিনের রাগী চোখ মুখ দেখে আদনান বুঝতে পারে না কি হয়েছে। রুমে আসার সময় তো দেখে আসলো হাসি মুখে সকলের সাথে কথা বলছে। সুইটহার্ট কি হয়েছে? এমন আগুনের লাভার মতো লাল হয়ে আছো কেন? আইরিন কিছু না বলে চুপচাপ খাটে বসে উল্টো ফিরে। আদনান ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে। বুঝতে পারে নিচে কিছু একটা হয়েছে। আইরিনকে আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। আইরিন ধার ঘুরিয়ে একবার তাকায় দরজার দিকে, আবার তাকিয়ে থাকে জানালা দিয়ে বাইরের দিকে। বাইরে এখন অন্ধকার হয়ে গেছে পুরোপুরি। স্মরণে আসে ছোটবেলা থেকে বড় হওয়ার সব কিছু। 15 মিনিট পর রুমে ফিরে আসে আদনান। আইরিন এখনো আগের মতোই বসে আছে। এগিয়ে এসে দাঁড়ায় আইরিনের পাশে। নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলে, তোমার সাথে কথা বলবে। আইরিন মুখ তুলে আদনানের মুখের দিকে তাকায়। নরম স্বরে বলে, কে? আব্বা। ফোন হাতে তুলে নেয় আইরিন। কানে ধরে বলে, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছি, তুমি কেমন আছো? তড়িৎ গতিতে কান থেকে ফোন সরিয়ে সম্মুখে ধরে আইরিন। স্ক্রিনে তাকিয়ে দেখে এটা হান্নান তালুকদারের কল, প্রোফাইলে হান্নান তালুকদারের ফটো। আদনানের ফোনটা খাটের উপর শব্দ করে রেখে রাগী স্বরে বলে, মিথ্যে কেন বললেন? আদনান অবাক হয়ে বলে, মিথ্যে কোথায় বললাম? আপনি বললেন আব্বা কল করেছে, তাহলে এই লোকের কল হলো কিভাবে? আব্বাই তো, আমি তো বলিনি আব্বু কল করেছে।
আইরিন নিজের ভুল বুঝতে পারে, তবুও রাগী স্বরে বলে, উনি কেন আপনাকে কল করেছে? মেয়ের জামাইয়ের সাথে কথা বলার জন্য। তাহলে আবার আমাকে এনে দিয়েছেন কেন? তোমার সাথে কথা বলতে চাইল তাই। কে হই আমি ওনার? আমার সাথে ওনার কোনো সম্পর্ক আছে? উনি স্বচক্ষে সামনে থেকে কখনো দেখেছে আমাকে? কেন কথা বলবে আমার সাথে? আমি কথা বলতে চাই না ওনার সাথে। ঘৃণা করি আমি ওনাকে, ভীষণ ঘৃণা করি। বাবার সম্পর্কে কেউ এমন কথা বলে? একটা বার কথা বলো। কশ্চিনকালেও না। উনি তোমার জন্মদাতা পিতা আইরিন। জন্মদাতা পিতা? পিতারা ওনার মতো হয়? উনি একদিন ছুঁয়ে দেখেছে আমাকে? আমার মায়ের সাথে সাথে আমার বাবাও মরে গেছে। এমন কথা কেন বলছো? যা জানেন না তা নিয়ে কথা বলার প্রয়োজন নেই। ওই লোককে ঘৃণা করি আমি। আপনাকে যতটা ঘৃণা করি তার চেয়ে অনেক বেশি ঘৃণা তাকে করি। কেন করো? দেশে আসে না বলে? আইরিন চুপ করে থাকে। আদনানও আর কিছু বলে না। হাতে ভর করে খাটে উঠে নিজের ফোনটা হাতে নিয়ে আবার সোজা হয়ে দাঁড়ায়। কলকে টে দিয়ে মেসেজ করে। কয়েক মিনিট পর ফোন রেখে দ্রুত আইরিনের সামনে দাঁড়ায়। জোর করে আইরিনের মুখ তুলে ধরে নিজের মুখের দিকে। আইরিনের চোখ দুটো পানিতে টুইটুম্বর। নাক, গাল, চোখের এরিয়া লাল হয়ে গেছে। জোর করে কান্না চেপে রাখার চেষ্টা করছে। সুইটহার্ট কি হয়েছে? আইরিন চুপ করে থেকে আদনানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আদনান হাত সরায় না। কি হয়েছে বলো আমাকে। কাঁদছ কেন? দুঃখ দিয়েছি আবার? আমি তো তোমাকে কষ্ট দিতে চাইনি জান। আইরিনের ওষ্ঠ জোড়া তিরতির করে কাঁপছে। অবাধ্য চোখের পানি গলিয়ে পড়ছে। আদনান দূরত্ব কমিয়ে আইরিনকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। জান, কান্না বন্ধ করো। তোমার চোখের পানি সহ্য হয় না। আইরিন কান্না দমিয়ে রাখার চেষ্টা করে বলে, আপনি আর কোনো দিন ওই লোকের সাথে কথা বলবেন না। বলবো না। তুমি কান্না বন্ধ করো। আইরিন একটু পর আবার বলে, আমার বয়স কত জানেন? 22। 22। এই 22 বছরে আমি সামনে থেকে কখনো আমার বাবাকে দেখিনি। আমার সৌভাগ্য হয়নি আমার বাবার কোলে ওঠার। বাবা ডেকে বাবার কোলে ঝাঁপিয়ে পড়তে পারিনি কখনো। বাবার হাত ধরে হাঁটতে পারিনি কখনো। বাবাকে সামনে থেকে দেখলে কেমন অনুভূতি হয় আজও অনুভব করতে পারিনি। আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন বাবা সিঙ্গাপুরে পাড়ি জমায়। আমার জন্ম হয়, মা দুনিয়া ছেড়ে চলে যায়। বাবাকে হাজার বলে কেউ দেশে আনতে পারেনি তখন। সে নানান অজুহাত দেখিয়েছিল নাকি তখন। আমি আস্তে আস্তে বড় হতে থাকি এই বাড়িতেই। দাদার বাড়ি থেকে দেখতে আসতো মাঝে মধ্যে, তবে আমাকে তাদের সাথে নিয়ে যেতে চাইতো না কখনো। এভাবেই আমার বড় হওয়া। এই বাড়িতে আমি কখনো কোনো দিন অবহেলা পাইনি। বাবা নামক মানুষটার সাথে ফোনে কথা হতো মাঝে মধ্যেই। ছোটবেলা থেকেই অনেকবার বলেছি তুমি বাড়িতে আসো। সে আসবো বলেও আসেনি। ছোটবেলায় বুঝতে না পারলেও বড় হওয়ার পর বুঝতে পেরেছিলাম সে অনেক আগেই দ্বিতীয় বিয়ে করেছে সিঙ্গাপুরে, 2 সন্তানও আছে। বাড়ির সবাই জানত, শুধু আমিই জানতাম না। মামা মামুনিরা আমাকে অনেক ভালোবাসে, তারা কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি আমাকে, কিন্তু বাবা মা তো বাবা মাই হয়। আমি যখন জানি আমার বাবা আছে তখন তো আমার মন চাইবে বাবাকে কাছে পেতে। কত রাত কেঁদেছি বাবার জন্য, অথচ সে আসেনি। দাদার বাড়ির সকলের সাথে তো অনেক আগেই যোগাযোগ বন্ধ হয়ে গেছে, আমাকে যদি সম্পত্তির ভাগ দিতে হয়। বড় হতে হতে 22 বছর হয়ে গেল, বিয়ে ঠিক হলো। ফোন করে কান্না করে বললাম, আব্বু তুমি একবার শুধু আসো, 7 দিনের জন্য। আমার বিয়ে শেষ হলেই আবার চলে যাবে, কিন্তু সে রাজি হয়নি। তার নাকি অনেক কাজ, দেশে আসার সুযোগ নেই। বাড়ির সবাই অনুরোধ করল, তবুও আসলো না, উল্টো টাকার গরম দেখালো। বিয়ের সব খরচ সে দেবে। জন্মের পর থেকে এত বড় হওয়া পর্যন্ত মামারা আমার সব খরচ, শখ আহ্লাদ পূরণ করেছে, কখনো তার টাকার প্রয়োজন হয়নি।
আমাকে বড় করার জন্য মামারা কখনো তার কাছ থেকে 1 টাকাও নেয়নি। বিয়েতেও নেবে না। বিয়ের আগের দিন রাতে একটা পোস্ট দেখে আমার শ্বাস আটকে গিয়েছিল। তার দ্বিতীয় স্ত্রী ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছিল অনেক আগেই, কিন্তু পোস্টটা সেদিন আমার সামনে পড়ে। তার হাজব্যান্ডের সাথে কিভাবে দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল, বিয়ে হয়েছিল, সেসব নিয়েই ছিল পোস্টটা। তাদের 22তম বিবাহ বার্ষিকীতে পোস্টটা করেছিল। আইরিনের শেষের কথাগুলো শুনে আদনানের রিয়াকশন চেঞ্জ হয়ে যায়। আইরিন মৃদু হেসে বলে, অবাক হচ্ছেন? আমিও ভীষণ অবাক হয়েছিলাম সেদিন রাতে। হান্নান তালুকদারের দ্বিতীয় স্ত্রী মারাত্মক সুন্দরী, বলা যায় আগুন সুন্দরী। বয়স ৪৫, অথচ দেখে মনে হয় ২৫ বছরের যুবতী মেয়ে। ৩ সন্তানের মা হওয়ার পরেও তার রূপ সৌন্দর্য এখনও উপচে পড়ে। তার ওই পোস্টে একটা পিক ছিল, পিকটা ছিল আমার জন্মের আগের। তখন তারা হানিমুনে প্যারিস গিয়েছিল। পিকের উপর দিন, তারিখ, মাস, সাল সবকিছু উল্লেখ করা। আমার যখন জন্ম হয় তখন তাদের বিয়ের কয়েক মাস পেরিয়ে গেছে। ওই নারী এখনও জানেই না তার হাজব্যান্ডের প্রথম স্ত্রীর একটা মেয়ে আছে। তার পোস্টে উল্লেখ ছিল, সে তার হাজব্যান্ডের জীবনের প্রথম এবং অদ্বিতীয় নারী। তার হাজবেন্ড তাকে নিজের চেয়ে বেশি ভালোবাসে। তার হাজবেন্ড বেস্ট হাজবেন্ড। তার আইডি ঘেটে ঘুটে আমি আগেই জানতে পেরেছিলাম সে বাবা মায়ের একমাত্র সন্তান, জন্মসূত্রে সিঙ্গাপুরের নাগরিক, তার বাবা ব্যবসায়ী। অফিসিয়াল একটি কাজে তাদের প্রথম পরিচয় হয়েছিল, প্রথম দেখায় একে অপরের প্রেমে পড়েছিল। একজন পুরুষ দুজন নারীকে ঠকিয়েছে। মা বেঁচে নেই, ভালোই হয়েছে, এমন একটা সত্য জানার পর তার কেমন অবস্থা হতো, কিভাবে মেনে নিত এত বড় প্রতারণা, এই সব কিছু জানার পর থেকে তার প্রতি আর কোনো ভালোবাসা, টান, সম্মান নেই। আমি আর কোনো দিন তার মুখ দেখতে চাই না, নামও শুনতে চাই না। সে আমার বাবা না, আমার বাবা নেই, মায়ের সাথে সাথে বাবাও মরে গেছে। সে এতগুলো বছর কেন দেশে আসেনি সেটা এতদিনে এসে বুঝতে পেরেছি আমি। কেন এই বাড়ির কাউকে তার ওয়াইফের সাথে পরিচয় করায়নি সেটাও বুঝতে পেরেছি। কেন সে সবসময় বাইরে থাকলে কল করে সেটাও বুঝতে পেরেছি। সে আগুন সুন্দরী নারী আর টাকা কোনোটারই লোভ সামলাতে পারেনি। আমার মাও নাকি অনেক সুন্দরী ছিল, প্রথম দেখায় পছন্দ করে বিয়ে করেছিল। আবার আরেক সুন্দরী নারীকে দেখে তার মোহে পড়ে তাকেও বিয়ে করেছে। ওই নারীর অগচরে অন্য আরেক নারীকে বিয়ে করেছে কিনা কে জানে। আপনি জীবনে দ্বিতীয়বার ওই লোকের সাথে কথা বলবেন না। আইরিনের সব কথা শুনে আদনানের চোয়াল শক্ত হয়ে আসে। হান্নান তালুকদারকে এমনিতেও আদনানের পছন্দ না। গর্ভবতী স্ত্রীকে ফেলে সেই যে দেশ ছেড়েছে, তারপর আর কখনো ফিরে আসেনি। মেয়েটার টানেও কোনো দিন আসেনি। আইরিনকে ভালোবাসার পর থেকে মাঝে মধ্যে ভাবত এই সব নিয়ে। আইরিনকে আরেকটু শক্ত করে চেপে ধরে বলে, তার সাথে কথা বললে কি তার মতো হয়ে যাব? হতেও পারেন, একই বংশ তো। আমাকে তো পছন্দ করে জোর করে ষড়যন্ত্র করে বিয়ে করেছেন। অন্য কাউকে পছন্দ হলে তাকেও বিয়ে করতে পিছপা হবেন না নিশ্চয়ই। আমি আর কোনো দিন কোনো মেয়ের দিকে তাকাবই না, তাহলে পছন্দ হবে কিভাবে? আর যদি কোনো দিন মনে হয় তোমাকে ছেড়ে অন্য কাউকে পছন্দ হয়েছে, তাহলে সেদিনই নিজের হাতে নিজের চোখ দুটো খুলে তোমার হাতে দিয়ে দিব। না থাকবে চোখ আর না কাউকে পছন্দ হবে। অনন্তকাল তুমি আমার আর আমি শুধুই তোমার। মুখে মুখে সবাই বলে, সকলের মতো তো আমি না জান। সময় পাল্টাবে, দিন বদলাবে, কিন্তু আমার ভালোবাসা সে তো এক জায়গাতেই আটকে থাকবে তোমাতে, আল্লাহর কসম। ছাড়ুন আমাকে, নিচে চলো। আর কখনো কান্না কাটি করবে না। এই বাড়ির কেউ জানে এই ঘটনা? দুদিকে মাথা নাড়িয়ে বলে, কাউকেই বলিনি, আপনাকেই প্রথম বললাম। ওঠো, হাত মুখ ধুয়ে নিচে চলো। পড়ে যাব। যা হয়ে গেছে সেসব নিয়ে আর মন খারাপ করো না। ছাড়ুন এখন, ওঠো আগে। আইরিনকে টেনে তুলে বাথরুমে পাঠিয়ে দেয়। ফোন হাতে নিয়ে হান্নান তালুকদারকে সব জায়গা থেকে ব্লক করে দেয়।
আইরিন যখন চায় না তখন দ্বিতীয়বার আর হান্নান তালুকদারের সাথে কথা বলবে না। এমনিতেও আজকের আগে হান্নান তালুকদারের সাথে আদনানের কথা হয়নি। হান্নান তালুকদার রেশমা তালুকদারের চাচাতো ভাইয়ের ছেলে। হান্নান তালুকদারের বাড়ি গোপালপুর উপজেলায়, আর আদনানদের বাড়ি ভুয়াপুর উপজেলায়। হান্নান তালুকদারদের সাথে আদনানদের এমনিতে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। দাদির চাচাতো ভাইয়ের ছেলে এই হিসেবেই পরিচিত। রেশমা তালুকদারের মাধ্যমেই হান্নান তালুকদারের সাথে আইরিনের মায়ের বিয়ে হয়েছিল। আইরিন হাত মুখ ধুয়ে আসতেই আদনান টাওয়েল এগিয়ে দেয়। আইরিন হাত মুখ মুছে টাওয়েল চেয়ারের উপর রাখে। চোখ দুটো আবার পানিতে টুইটুম্বর হয়ে আছে। আদনান আইরিনের চোখ দুটোর দিকে তাকিয়ে থাকে একদৃষ্টে। পানিতে টুইটুম্বর চোখ দুটো ওর চোখের দিকেই তাকিয়ে আছে। আদনান এগিয়ে আইরিনকে ঝাপটে ধরে বলে, জান, তোমাকে আর কখনো কষ্ট পেতে দিব না আমি। পুরো আপনি টাই আমার জন্য কষ্টকর তালুকদার আদনান লাকি। আইরিনের এমন কথা শুনেও আদনান কোনো রিয়াকশন দেয় না। এই কয়েকদিনেই আইরিনকে অনেকটা চিনতে পেরে গেছে। বাকিটা না হয় আস্তে আস্তে চিনে নেবে। আদনান বুঝে গেছে আইরিন মানুষটা ছোট হলেও ওর ভেতরে বড় বড় কষ্ট যন্ত্রণা জমে আছে। আইরিনের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, তুমি যা খুশি বলতে পারো আমাকে, আমাকে নিয়ে যা খুশি ভাবতে পারো, তবে আমি কোনো দিন তোমার হাত ছাড়ব না, সেটা জেনে রাখো। আইরিন বলে না কিছু। আদনানের সামনে থেকে সরে খাটে পা ঝুলিয়ে বসে দৃষ্টি স্থির করে রাখে ফ্লোরের দিকে। মায়ের কথা মনে পড়ছে খুব। কত অভাগা একটা মেয়ে, জন্ম দিয়েই মা চলে গেল। বাবা জীবিত থেকেও নেই। এমন ভাগ্য কারো হয়? বিয়ের আগের দিন রাত থেকে এখন পর্যন্ত বুকের ভেতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা কাউকে বোঝাতে বা বলতে পারেনি আইরিন। আজকে রাগে দুঃখে আদনানের কাছে বলে ফেলেছে কিছুটা। আদনানকে তো বলতে চায়নি, তবুও কিভাবে যেন বলে ফেলল। আদনান আইরিনের সামনে এসে দাঁড়ায়। আইরিনের হাত ধরে টেনে দাঁড় করানোর চেষ্টা করে বলে, নিচে চলো, সকলের সাথে থাকলে ভালো লাগবে। একা একা থাকলে কষ্ট বাড়বে আরো। আইরিন মুখ তুলে তাকায় আদনানের মুখের দিকে। গম্ভীর স্বরে বলে, আপনি আমার কষ্টের কথা ভাবেন? ভাবব না কেন? মনে তো হয় না ভাবেন। ভাবলে কি আর এমন করতেন? এমন না করলে তোমাকে পেতাম কিভাবে? তোমাকে নিজের করে পাওয়ার অন্য কোনো উপায় তো ছিল না। আমাকে এত ভালো না বাসলেও পারেন। হাজারবার জন্ম হলেও হাজার জন্মে আমি তোমাকেই ভালোবাসবো আর নিজের করে ছাড়ব। এত ভালোবাসা তো ঠিক না সুইটহার্ট, তোমার বেলায় সব কিছুই ঠিক। আপনি এখন যত যাই বলেন না কেন, আপনার আগের সেই একটা আচরণের কারণে আমি আপনাকে এখনো মাফ করতে পারিনি। কোনো দিন পারব কিনা সেটাও জানি না। ওই একটা কারণে আপনাকে এখনো সহ্য হয় না। আপনার চেহারা দেখলেই সেই দৃশ্য চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। ভুলে যেতে চাইলেও ভুলতে পারি না। ভুল যখন করেছিলাম তার শাস্তি তো পেতেই হবে। ওটা ভুল ছিল? আপনার বাবার সাথে আমার ভাই অমন ব্যবহার করলে আপনি কি করতেন? আমার মামা লজ্জায় কতদিন বাইরে যেতে পারেনি জানেন আপনি? ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমার বড় মামা আমার সব কিছু। ওই দিনের ঘটনা সবাই ভুলে গেলেও আমি ভুলতে পারিনি এখনো। আদনান চুপ করে থাকে। আইরিন আদনানের হাতের মুঠোয় থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। এশার নামাজের পর রাতের খাবার খায় সকলে। হান্নান তালুকদারের ব্যাপারে আইরিনকে কেউ আর কিছু বলেনি। খাওয়া শেষ করে আদনান বাড়ি থেকে বেরিয়ে যায়। আইরিন সকলের সাথে সোফায় বসলেও আর কোনো কথা বলে না মুখ ফুটে। রাত 10টা পর্যন্ত সবাই সোফায় বসে গল্প টল্প করে। অনেকেরই ঘুম পেয়ে গেছে। আস্তে আস্তে একে একে সোফা ছেড়ে উঠে রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে। নাবিলা বেগম আইরিনের দিকে তাকিয়ে বলেন, তুই গিয়ে শুয়ে পড় আইরিন, আদনান আসলে আমি দরজা খুলে দিব। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো মামুনি, আমার ঘুম পাচ্ছে না এখন।
তুই যা, আমি আছি এখানে। আমার ঘুম পাচ্ছে না তো, তুমি যাও রুমে। নাবিলা বেগম রুমের দিকে এগিয়ে যান। উনি জানেন আইরিন একবার যখন বলেছে রুমে যাবে না তখন যাবেই না। আইরিন টিভি অন করে। ওর রোমান্টিক মুভি ভালো লাগে না, ওর হরর অথবা অ্যাকশন থ্রিলার মুভিগুলো ভালো লাগে। সাউথ ইন্ডিয়ান একটি অ্যাকশন থ্রিলার মুভি প্লে করে দেখতে শুরু করে। এর আগে একবার ফোনে দেখেছে মুভিটা, তবুও এখন আবার দেখতে ইচ্ছে করছে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 12টার ঘরে এসে ঠেকেছে। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে। টিভির সাউন্ড ছাড়া আর কোনো শব্দ নেই। বাইরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। আইরিন দরজার দিকে তাকিয়ে বিড় বিড় করে বলে, কোথায় গেছে? আসছে না কেন এখনো? বাড়িতে চলে গেছে নাকি? অভদ্র অসভ্য লোক একটা, গেলেও বলে যাওয়া উচিত ছিল না? আরও কিছুক্ষণ রাগারাগি করে টিভির দিকে তাকায়। এখন আর টিভি দেখতে ইচ্ছে করছে না, রাগ হচ্ছে ভীষণ। টিভি অফ করে দেয়। ফোন হাতে নিয়ে আদনানকে কল করতে চায়, কিন্তু ওর কাছে তো আদনানের নাম্বার নেই। বিরক্ত হয়ে ফোনটা সোফার উপর রাখে। উপরের দিকে মুখ তুলে বলে, আল্লাহ, এই অসভ্য অভদ্র লোকটাকে কেন আমার ভাগ্যে রেখেছিলে? আইরিনের ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করে না আইরিন। এত রাতে কোনো ফালতু মানুষ ছাড়া অপরিচিত কাউকে কল করবে না। রিং হয়ে কেটে যায়। কয়েক সেকেন্ড পর আবার রিং বেজে ওঠে। আগের নাম্বারটা থেকেই কল এসেছে। ফোন হাতে তুলে নেয় কয়েকটা গালি দেওয়ার জন্য। রাতের 12টায় অপরিচিত মানুষকে কল করে বিরক্ত করার মজা বোঝাবে এবার। রিসিভ করে কানে ধরে আইরিন কিছু বলার আগেই ওপাশ থেকে বলে, সুইটহার্ট, ঘুমিয়ে পড়েছিলে? সরি জান, দরজাটা খোলো এখন প্লিজ, বাইরে দাঁড়িয়ে আছি আমি। আইরিন গম্ভীর স্বরে বলে, আসছি। ফোন হাতে নিয়েই দরজার সামনে এসে দাঁড়ায়। খুলে দিতেই ভেতরে প্রবেশ করতে করতে আদনান বলে, সরি জান, এত রাতে তোমাকে কষ্ট করানোর জন্য। আইরিন কিছু বলে না। দরজা লাগিয়ে লাইটগুলো অফ করতে এগিয়ে যায়। আদনান আইরিনের পেছনে পেছনে যায়। লাইট অফ করা হয়ে যেতেই আদনান আইরিনকে পাজা কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। আইরিন চাপা রাগী স্বরে বলে, মাথা খারাপ হয়েছে? কি করছেন এসব? কেউ যদি চলে আসে, নামান আমাকে। আসলে আসবে, তাতে কি হয়েছে? সকলের সামনে থেকে কোলে তুলে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিতে পারব। আপনি নির্লজ্জ হতেই পারেন, কিন্তু আমি তো আর নির্লজ্জ নই। নামান আমাকে। জামাই থাকতে কেন কষ্ট করে হাঁটবে যান? আমি আছি তো তোমাকে কোলে নিয়ে সারা পৃথিবী ঘুরিয়ে দেখানোর জন্য। আমি আপনার কোলে চড়ে এই যমুনাও দেখতে চাই না, সেখানে সারা পৃথিবী দেখা তো অনেক দূরের কথা। আগামী সপ্তাহে আমরা হানিমুনে যাচ্ছি সুইটহার্ট। আইরিন নাক মুখ কুচকে বলে, হানিমুন এটা খায় নাকি গায়ে মাখে? দুটোই করে। অসভ্য লোক, ছাড়ুন আমাকে। বললা তুমি, আর অসভ্য হলাম আমি? ছেড়ে দিলে মাজার হাড়গুলো ঠিক থাকবে? কোল থেকে নামান। রুমে এসে আইরিনকে নামিয়ে দেয় আদনান। দরজা লাগিয়ে আইরিনের দিকে তাকিয়ে বলে, এতক্ষণ কি করছিলে? বিছানা তো আগের মতোই রয়েছে দেখছি। আমার চিন্তা আপনাকে করতে হবে না। আমি যদি আমার বউয়ের চিন্তা না করি তাহলে করবেটা কে? এখন বউয়ের জন্য চিন্তা করাতে মানুষ ভাড়া করে নিয়ে আসব? যত সব আজগুবি কথাবার্তা। ঘুমান, ঘুমিয়ে ব্রেনটাকে একটু শান্তি দিন, সাথে আমাকেও। আমি আমার ব্রেন আর বউ কাউকেই অশান্তিতে রাখি না। আপনার ব্রেনের যদি মুখ থাকত তাহলে নিশ্চিত ও আপনার নামে মামলা করত। দিন রাত 24 ঘন্টা টর্চার করার কারণে ফাঁসিতেও ঝুলিয়ে দিত বোধহয়। আইরিনের কথাগুলো শুনে মুচকি হাসে আদনান। পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করতে করতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। শার্টের বোতাম খুলতে খুলতে ডাকে, যান। আইরিন মুখে কিছু না বললেও ঘাড় ঘুরিয়ে তাকায়।
আদনান হেসে বলে, আমরা সত্যি সত্যিই কিন্তু হানিমুনে যাচ্ছি। হনিমুনে গিয়ে করবেনটা কি? বাসি হানিমুন করব আবার। বান্দরবন যাচ্ছি। বান্দরবন গিয়ে হনুমানের সাথে হানিমুন করবেন? আমি যাচ্ছি না আপনার মতো বদলোকের সাথে। কক্সবাজার যাবে? কোথাও যাব না। এত রাগ স্বাস্থ্যের জন্য ভালো না সুইটহার্ট। আমার তো ডায়াবেটিস হয়ে যাবে। অদ্ভুতভাবে তাকিয়ে রইল আইরিন। আদনান সাদা লুঙ্গি পরে প্যান্ট খুলে ফেলে। প্যান্ট রেখে আইরিনের কাছে এগিয়ে এসে বলে, তুমি রাগ করবে তখন তোমার রাগ ভাঙাতে আদর করতে হবে। আর আদর করতে গিয়ে কত কিছু করতে হবে। এই গোলাপি রঙের মিষ্টি দুটো খেতে খেতে আমার তো ডায়াবেটিস হয়ে যাবে, তখন বাপ হওয়ার আগেই অক্কা লাভ করতে হবে। আপনি আর আপনার মস্তিষ্ক দুটোই নোংরা, জঘন্য আর খুবই বাজে। আপনার চেহারাও দেখতে ইচ্ছে করে না। আমার চেহারা দেখতে না পেয়ে তো তোমার ঘুমই আসছিল না সুইটহার্ট। অসভ্য লোক, কথা বলবেন না আপনি আমার সাথে। আদনান ঠোঁটে আঙ্গুল চেপে দাঁড়িয়ে রইল। আইরিন বিছানা ঠিক করে ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে শুয়ে পড়ে। আদনান দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় উঠে শুয়ে বলে, বাঁচবি মাত্র কয়টা বছর, এর মধ্যে আবার বউয়ের নানান নিষেধ বাণী। ফালতু কথা বন্ধ করে ঘুমান। একটা কথা বলার ছিল। আইরিন চুপ করে থাকে। আদনান আবার বলে, তোমার সাথে সিরিয়াস কিছু কথা ছিল। শুনছি, বলুন। বলছিলাম কি আমরা হানিমুনে সত্যি সত্যিই বান্দরবন যাচ্ছি। আইরিন অন্ধকারেই হাত বাড়ায় আদনানকে ধরার জন্য। আজকে ধরতে পারলে টেনেই ছিঁড়ে ফেলবে। আদনান আইরিনের হাত ধরে একটানে নিজের উন্মুক্ত বুকের উপর তুলে নেয়। শক্ত করে জড়িয়ে ধরে বলে, বেশি লাফালাফি করো না, লুঙ্গি খুলে যাবে। তারপর তোমার জন্য আমার মান ইজ্জত গলায় দড়ি দেবে। আমার মান ইজ্জত গলায় দড়ি দিলে তোমাকে কিন্তু ছাড়ব না মিসেস লাকি। চলবে।